হ্যালো 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 সকল টপাস বাংলার মাধ্যমিক স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। এর আগে আমরা প্রথম যে টপিকটা পড়েছি সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনে আমরা ওর দর্পণ পড়েছি, অবতল দর্পণ, উত্তল দর্পণ, এবং উত্তল দর্পণ আর অবতল দর্পণের যে ব্যবহার বা প্রয়োগ কোথায় কোথায় হয় সেগুলো আমরা কিন্তু পড়েছি। ছবি আঁকা, ছবি কিভাবে আঁকতে হয়, প্রতিবিম্ব কিভাবে তৈরি করতে হয় সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম। এবার যে পার্টটা হবে সেটা হচ্ছে আমাদের প্রতিসরণ, প্রতিফলন আর প্রতিসরণ। প্রতিফলনে কি হয়, প্রতিফলনে কি হয়ে যায়, একটা জায়গাতে কি করবে, একটা তলের উপরে আলো যখন পড়ে সেই আলো আবার কি করে, আবার একই মাধ্যমে কিন্তু ফিরে আসে। কিন্তু প্রতিসরণে একটু আলাদা হয়। প্রতিসরণে কি হয়, যেই মাধ্যমে আলো পড়েছে সেই মাধ্যমের ভেতর দিয়ে কি হয়, আলো কিন্তু চলে যায়, এবং কি হয়, যে পথে যায় সেই পথের যে অভিমুখ, আলো যে অভিমুখে যাচ্ছিল সেই অভিমুখটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, দেখো সেটা আমি দেখাচ্ছি। একটা গ্লাস স্ল্যাবের বা একটা কাঁচ দণ্ডের ভেতর দিয়ে কিন্তু একটা লেজার লাইটকে পাঠানো হচ্ছে। সেই কিন্তু কি হচ্ছে, যখনই ওর লেজার লাইটের মধ্যে দিয়ে, কাঁচ দণ্ডের মধ্যে দিয়ে লেজার লাইটটি যাচ্ছে, তখন কি হচ্ছে, ওর অভিমুখ কিন্তু পরিবর্তন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক, তো আমরা আজকে যেটা করব সেটা প্রতিসরণ খুব ভালো করে ডিসকাস করব। দেখো তোমরা কনসেপ্ট সাথে সাথে যে আছে কপিতে খাতায় কিন্তু নোট ডাউন করে নাও। ঠিক, তো শুরু করা যাক আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ কি লেখা আছে দেখো, একটি আলোক রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমে ও তির্যক ভাবে পড়ে, তখন ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। প্রথম কথা, আলো যে কোনো একটি মাধ্যমে যদি থাকে, ধরে নাও শুধু বাতাসের মধ্যেই আলো যাচ্ছে, তাহলে কি হবে, আলোর গতির যে অভিমুখ আছে সেই গতির অভিমুখ পরিবর্তন হয় না। কিন্তু তুমি যখন একটি টর্চ নেবে, বা আমি যখন বললাম গ্লাস দণ্ডের মধ্য দিয়ে, কাঁচ দণ্ডের মধ্য দিয়ে যখন লেজার লাইটটি পাঠানো হয়েছে, তখন কিন্তু সে তার অভিমুখ পরিবর্তন করেছে। কেন করেছে? কারণ সে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেছে। তো যখন কাঁচ দণ্ড আর লেজার, তো লেজার লাইটটি বায়ু মাধ্যম থেকে কাঁচ দণ্ডের মধ্যে ঢুকেছে। তো কাঁচ দণ্ড একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম। তো কাঁচ দণ্ডটা যেটা দেখতে পাবে সেটা একটা স্বচ্ছ মাধ্যম, একটা স্বচ্ছ সমসত্ব, মানে প্রত্যেকটা জায়গায় ওর ঘনত্ব কিন্তু একই আছে, কোথাও কম বেশি নেই। ধরো একটা জায়গায় সুইমিং পুলের জল দেখছো আর একটা কাদা জল দেখছো, ঠিক আছে, তো সুইমিং পুলে যে জলটা দেখতে পাবে প্রত্যেকটা জায়গায় তুমি সমসত্ব ভাবে পরিষ্কার ভাবে দেখতে পাবে। কিন্তু যখন কাদা জল দেখবে, কোথাও কাদা বেশি, কোথাও কাদা কম, তো সেই ব্যাপারটাকে সমসত্ব বলা হয়, সমসত্ব স্বচ্ছ মাধ্যম। তো দুটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম, যেমন বাতাস আর কাঁচ দণ্ড। তো যখন বাতাস থেকে কাঁচ দণ্ডের মধ্যে দিয়ে কি হচ্ছে, একটি আলোক রশ্মি তির্যক ভাবে পড়বে। তার মানে তির্যক ভাবে মানে কি হচ্ছে, এইভাবে পড়বে, এইটাকে তির্যক ভাবে কোনো একটা কোণ করে পড়বে। ঠিক আছে, তার মানে কি, স্যার তির্যক ভাবে না পড়লে কি অভিমুখ পরিবর্তন হবে না? অভিমুখ পরিবর্তন হবে না। তুমি যদি এইভাবে এই কাঁচ দণ্ড যেটা নিয়েছি সেই কাঁচ দণ্ডের সোজা করে যদি লাইট চালিয়ে দেওয়া হয়, আলোক রশ্মি ফেলা হয়, তাহলে কাঁচ দণ্ডের মধ্যে দিয়ে যাবে, কিন্তু তার অভিমুখ পরিবর্তন হবে না। তো তির্যক ভাবে ফেলতে হবে। তো কতগুলো আছে দেখো, একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম আছে, তার থেকে আরেকটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে যখন আলো যাবে আর আলোক রশ্মিটি তির্যক ভাবে যখন পড়বে, তখন কি হবে, ওই দুই মাধ্যমের বিভেদ তল যেটা আছে, দুটো মাধ্যমের বিভেদ যেখানে হয়েছে সেখানে কি হয়ে যাবে, তাদের গতির অভিমুখের পরিবর্তন ঘটবে। আর এই ঘটনাটিকে আমরা প্রতিসরণ বলবো। তো একবার পড়ার পর তোমরা চোখ বন্ধ করে মনে করতে পারো, দুটো মাধ্যম থাকবে, একটি সমসত্ব আরেকটি সমসত্ব মাধ্যম থাকবে। একটি মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য একটি মাধ্যমে যখন পড়বে এবং তির্যক ভাবে পড়বে, তখন আলোক রশ্মির যে অভিমুখ আছে দুটি মাধ্যমের বিভেদ তলে কি হবে, পরিবর্তন হবে। এই ঘটনাটিকে আমরা কি বলবো, প্রতিসরণ বলবো। ঠিক, তো এটা মাধ্যম 1, একে আমি প্রথম মাধ্যম নিতে পারি, মাধ্যম 1, আর এটা হচ্ছে মাধ্যম 2। ঠিক, এবং দুটি আলাদা আলাদা ঘনত্বের হতে হবে। ওকে, সো ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে কিন্তু যাচ্ছে।
ঠিক আছে, তো পুরো ডেফিনেশনটা লিখে নেবে এবং ফিল করে বুঝে পড়বে, তাহলে দেখবে পুরো এত বড় মনে হবে না তোমার। এত এই যে 4টে লাইন, এই 4টে লাইন মনে হবে না, এটা তুমি নিজে বানিয়ে লিখতে পারবে, এমনকি তুমি 5খানা লাইনও লিখতে পারবে সহজে। ঠিক আছে, যখন তুমি বুঝে যাবে। তো বুঝতে পারলাম এটা। এবার মাধ্যম 1 মাধ্যম 2, এখান থেকে এখানে আলোক রশ্মি গেছে, সেই আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই ডট লাইনে, সেই ডট লাইনে যাওয়ার কথা ছিল, কিন্তু এ কি করেছে, যেহেতু ঘনত্বের মাধ্যম পেয়েছে, এখানে মাধ্যমের যে ঘনত্ব আলাদা আছে, সেই ঘনত্ব আলাদার জন্য কি হচ্ছে, এ ওই সোজা না গিয়ে কি করেছে, নিজের অভিমুখ পরিবর্তন করেছে। তো এই অভিমুখ পরিবর্তন এমনও হতে পারে, আর পরে তুমি দেখবে এটা এদিকেও যেতে পারে। ঠিক আছে, আমি একটা কেস নিয়েছি, পরে আমি আরো একটা কেস আছে সেটা আমি নেব। ঠিক আছে, কিন্তু এইটা আমাকে বুঝতে হবে যে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি যায়, ভিন্ন যদি ঘনত্ব থাকে, তাহলে তির্যক ভাবে বললে কি হবে, তাদের যে বিভেদ তল আছে, সেই বিভেদ তলের থেকেই কি হবে, আলোর গতিবেগ কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ঠিক এখানে আর একটা টার্ম লিখেছি, প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক কি হয়? প্রতিসরাঙ্ক এমন একটি অনুপাত যেই অনুপাতে আলোর গতিবেগ কি হয়ে যায়, অন্য মাধ্যমে কমে যায়। এর মানে কি, আমরা জানি আলোর গতিবেগ যেটা হয়, যারা জানো না লিখে নাও, আলোর গতিবেগ সি লেখা হয়। আলোর গতিবেগ হয়ে যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে আলোর গতিবেগ কোথায় হয়? বায়ু বা বায়ুশূন্য জায়গায় হয়। বায়ু স্থান বা বায়ু শূন্য স্থানে কি হয়ে যায়, আলোর গতিবেগ এটা হয়। তাহলে অন্য যে কোনো মাধ্যম, ধরে নাও অন্য কোনো একটা মাধ্যম আছে, সেই মাধ্যমে গিয়ে আলোর যে গতিবেগ আছে সেটা অন্য কিছু হয়ে গেছে। বাইরে আলোর গতিবেগ বাতাসে, বায়ুতে আলোর গতিবেগ কিন্তু সি হবে, সি, কিন্তু অন্য কোনো মাধ্যমে যখন ঢুকে যাবে, তার অভিমুখ পরিবর্তন হবে, তার গতিবেগও পরিবর্তন হবে, তার অভিমুখ পরিবর্তন হবে, তার গতিবেগ পরিবর্তন হবে, কারণ তাদের ঘনত্ব আলাদা আলাদা, বায়ুর ঘনত্ব আর এর ঘনত্ব আলাদা আলাদা হয়ে গেছে। তোমাকে আমি একটা এক্সাম্পল বলছি। ধরো মেলাতে ভিড় হয়েছে, এমন একটি রাস্তা দিয়ে যাচ্ছ, কি হচ্ছে, একটা কোনো জায়গায় ভিড় লেগেছে, তো তুমি স্কুটি বা বাইক নিয়ে যাচ্ছ, সেই ভিড় জায়গায় তোমার কি হবে, স্কুটির স্পিডটা কম হবে। ঠিক আছে, ভিড় জায়গায় স্কুটির স্পিডটা কম হবে, কিন্তু যখনই তুমি ভিড় থেকে বেরিয়ে যাবে, তখন দেখবে তোমার স্কুটি বা বাইকের স্পিডটা কিন্তু বেড়ে যাবে, কারণ ওখানে তোমার কি হবে, কম হবে, ওখানে তোমার ঘনত্বটা কম হবে। ঠিক আছে, মানে কিসের ঘনত্ব, ভিড়টা কম হবে। তো যেখানে ভিড় আছে সেখানে কি হবে, গতিবেগ কম হবে, যেখানে ভিড় কম আছে সেখানে আলোর গতিবেগ বেশি হবে। তাহলে এই ভিড়ের সঙ্গে আমি এটাকে কানেক্ট করতে চাইছি, যেখানে ভিড় বেশি হবে মানে যার ঘনত্ব বেশি হবে, মানে ঘন মাধ্যম যেখানে হবে, সেখানে আলোর গতিবেগ লঘু মাধ্যমের থেকে কম হবে। যেই লঘু মাধ্যমকে আমরা কি বলছি, যেখানে ভিড় কম। ঠিক, তো যেখানে ভিড় বেশি তাকে ঘন মাধ্যম বলবো, যেখানে ভিড় কম তাকে আমি কি করব, লঘু মাধ্যম বলবো। আমি তোমাকে মনের রাখার পদ্ধতি বলছি। ঠিক আছে, তো লঘু মাধ্যম আর ঘন মাধ্যম যদি হয়ে যায়, লঘু মাধ্যমে মানে ফাঁকা জায়গায় আমি স্কুটি স্পিডে নিয়ে যেতে পারবো, কিন্তু যেখানে ভিড় আছে বা ঘন মাধ্যম, সেখানে কি হবে, আমাদের গতিবেগ কম হবে। সেই একইভাবে লাইটের গতিবেগ ঘন মাধ্যমে কম হবে, লঘু মাধ্যমে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো ধরে নাও বায়ুকে আমরা লঘু মাধ্যম ধরছি, যার ঘনত্ব কম, আর এর ভেতরে জল বা কিছু আছে, সেই জলকে আমরা ঘন মাধ্যম। কেন? কারণ জল হচ্ছে বায়ুর থেকে ঘন। আমরা আপেক্ষিক নিচ্ছি, জল আর বায়ুকে যদি তুলনা করি, তাহলে বায়ু আর জলের মধ্যে জলটাকেই আমরা ঘন ধরতে পারবো, জলটাই কি হবে, বায়ুর থেকে ঘন হবে। তার মানে কেউ বলবে, স্যার তাহলে আলো কি হচ্ছে, আলোটা হচ্ছে, তুমি স্কুটি নিয়ে যাচ্ছ, ঠিক আছে, তোমার স্কুটির বেগ আর আলোর বেগ, ঠিক আছে, আমি মনে রাখার জন্য বলছি। ঠিক, তো তোমার স্কুটির বেগ লঘু মাধ্যমে কি হবে, বেশি হবে, বায়ু শূন্য জায়গায় বেশি হবে। কত হবে, 3 × 10⁸। ঠিক, তোমার স্কুটির স্পিড এত হতে পারে না। ঠিক আছে, লাইটের স্পিড এটা, তো আমি বোঝানোর জন্য বলছি। তো লাইটের স্পিড যদি এটা হয়, লাইটের স্পিড যদি এখানে এটা হয়, তাহলে ঘন মাধ্যমে যখনই ঢুকবে স্যার, তাহলে সেটা কি হবে, 3 × 10⁸ এর থেকে তো কম হবে, কারণ ওর স্পিড ফাঁকা জায়গা থেকে
যখন ভিড় জায়গায় আসবে সেই ভিড় জায়গায় আলোর স্পিড কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে স্যার এখানে যদি সি হয়, এখানে অন্য কিছু হবে, এই জলের মধ্যে অন্য কিছু হবে, আর সেটা 3 × 10⁸ এর থেকে কম হবে। 3 × 10⁸ এর থেকে কম হবে। কেউ চিৎকার করে বলবে, স্যার তাহলে যদি জল থেকে বায়ুর দিকে আলো যেত, জল থেকে বায়ুর দিকে যদি আলো যেত তাহলে কি স্পিড বাড়তো? হ্যাঁ, তুমি ভিড় জায়গা থেকে জল থেকে এখানে তুমি কি করেছো, একটা জলে বাল্ব জ্বালিয়ে দিয়েছো, সেই আলোক রশ্মি বাইরে বেরোচ্ছে, তো তখন কি হবে, আলোর গতিবেগ বাইরে বেরোলে কি করবে, বেড়ে যাবে। ঠিক, তো তুমি যখনই এভাবে আলোর সাথে কম্পেয়ার করবে, তুমি ওই স্কুটির গল্প কিন্তু মনে রাখবে, ভিড়ের মধ্যে যাচ্ছ, এই গল্প তোমাকে বুঝিয়ে দেবে যে আলোর গতিবেগ কি হবে। এবার তাহলে স্যার প্রতিসরাঙ্কটা কি? প্রতিসরাঙ্ক হচ্ছে কত কত এতে কতটা কমে যাচ্ছে, মানে কতটা গতিবেগ এখানে কমে যাচ্ছে। ধরে নাও জলের মধ্যে ভি হয়েছে, জলের মধ্যে ভি, ধরে নাও সেই ভিটাকে আমি এক্সাম্পলের জন্য নিচ্ছি, ধরে নাও 1.5 × 10⁸, মানে হাফ কমে গেছে। দেখো 3 × 10⁸, সেখান থেকে 1.5 × 10⁸ হয়ে গেছে। তো কেউ বলবে, স্যার এ তো 2 দিয়ে ভাগ হয়ে গেছে, মানে হাফ হয়ে গেছে, 3-এর থেকে হাফ হয়ে গেছে, তো প্রতিসরাঙ্ক কি হয়ে যাবে, হাফ। প্রতিসরাঙ্ক হাফ হবে না, প্রতিসরাঙ্ক 2 হয়ে যাবে। প্রতিসরাঙ্ক 2 মানে 2তে কি হচ্ছে, 2-এর ফ্যাক্টরে কিন্তু লাইটের স্পিড কমে যাচ্ছে, 2-এর ফ্যাক্টরে লাইটের স্পিড কমে যাচ্ছে, 2 গুণ কমে যাচ্ছে। ঠিক, তাহলে প্রতিসরাঙ্কের যে আছে কি বলে, যে সংজ্ঞা, সেটা আমরা বলতে পারি দুটো জিনিসের অনুপাত, দুটো গতিবেগের অনুপাত। উপরে হবে বায়ু বা বায়ু শূন্য জায়গায় আলোর স্পিড, বায়ু বা বায়ু শূন্য স্থানে আলোর বেগ ওপরে, আর নিচে হবে মাধ্যমে আলোর বেগ, মাধ্যমে আলোর বেগ। ঠিক, তাহলে মিউ স্যার উপরে সি হবে, নিচে ভি হবে, উপরে সি হবে, নিচে ভি হবে, কারণ সিটাই হচ্ছে বায়ু শূন্য জায়গায় বা বায়ুতে হচ্ছে আলোর গতিবেগ, আর ভিটা হচ্ছে অন্য কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে বসিয়ে দেখে নাও 3 × 10⁸, আর নিচে 1.5 × 10⁸, তো তুমি পাবে 2 পাবে। তার মানে প্রতিসরাঙ্ক, এই যে জল আছে, জল বা অন্য কোনো মাধ্যম, তার প্রতিসরাঙ্ক 2 হচ্ছে, মানে সে আলোর গতিবেগকে 2 ফ্যাক্টরে কমিয়ে দিতে পারবে, 2 ফ্যাক্টরে কমিয়ে দিতে পারবে। কেউ যদি কারোর প্রতিসরাঙ্ক যদি 4 হয়, তাহলে সে আলোর গতিবেগকে কত করতে পারবে, 3 × 10⁸/4, মানে তার সেখানে ওই মাধ্যমে আলোর গতিবেগ কি হয়ে যাবে, বায়ুতে যে আলোর গতিবেগ আছে তার 4 গুণ কম হবে। ঠিক আছে, তার 4 গুণ কম হবে। তো আমরা আলোর গতিবেগ বা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সহজেই বের করতে পারবো, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা সহজেই বের করতে পারবো, কারণ আমরা লাইটের গতিবেগ বায়ুতে জানি 3 × 10⁸, এটাই হচ্ছে সি। এবার আমার কাছে দুটো মাধ্যম আছে, ঠিক, একটা মাধ্যম ধরে নাও এটা, আর একটা মাধ্যম কোনো এটা, দুটো মাধ্যম। তো আলো এভাবে এসছে, ঠিক, এই প্রথম মাধ্যমে এই যে ভেতরে আলো ঢুকেছে তার গতিবেগ হয়ে গেছে ধরে নাও 1 × 10⁸, ঠিক, আর এখানে হয়ে গেছে ধরে নাও 9 × 10⁸, এখানে হয়ে গেছে 9 × 10⁸। ঠিক আছে, তো কি হবে দেখো, তো আমরা এর প্রতিসরাঙ্ক তাহলে কত হবে, এর প্রতিসরাঙ্ক μ1 লিখছি, আর এর প্রতিসরাঙ্ক μ2 লিখছি। ঠিক আছে, দুটো মাধ্যম আলাদা আলাদা নিয়েছি। এখানে স্পিড হয়ে গেছে 9 × 10⁸, এখানে স্পিড হয়ে গেছে 1 × 10⁵। এক্সাম্পলের জন্য নিয়েছি, উদাহরণস্বরূপ। তো আমাদের প্রতিসরাঙ্ক কি হয়ে যায়, যে হ্যাঁ স্যার তাহলে লাইটের স্পিড 3 গুণ কমে গেছে, লাইটের স্পিড 3 × 10⁸ থেকে 1 × 10⁸, তার মানে 3 গুণ কমে গেছে, মানে কি হবে, প্রতিসরাঙ্ক 3 হয়ে যাবে। আর সেটা আমি যদি থিওরি থেকে বের করি তাহলে কি হয়, উপরে সি থাকে আর নিচে ভি থাকে, তো 3 × 10⁸, 3 × 10⁸/1 × 10⁸, তো প্রতিসরাঙ্ক 3 হয়ে যাবে। তার মানে এটা লঘু মাধ্যম আর এটা ঘন মাধ্যম,
লঘু মাধ্যম, ঘন মাধ্যম। এখানে চলে আসি, এখানে যদি আসি তাহলে প্রতিসরাঙ্ক হয়ে যাবে, বাইরে তো সি, আলোর গতিবেগ বায়ু শূন্য জায়গায়, আর মাধ্যমে হচ্ছে কি হচ্ছে ভি। সো তাহলে 3 × 10⁸ বাই 9 × 10⁸। সো আসবে হাফ। সো প্রতিসরাঙ্ক যেটা হয়ে যাচ্ছে সেটা 0.5 হচ্ছে। সো প্রতিসরাঙ্ক হাফ হয়ে যাচ্ছে, তার মানে এর থেকে এর তো প্রতিসরাঙ্ক 1 হয়, ঠিক? বায়ুর প্রতিসরাঙ্ক কি হয়ে যায়? 1 হয়ে যায়, ঠিক আছে? এর প্রতিসরাঙ্ক কি হয়ে গেছে? 0.5, ঠিক? এর প্রতিসরাঙ্ক 0.5 হয়ে গেছে, মানে আলোর গতিবেগ এখানে বেড়ে গেছে। এখানে 3 থেকে 1 হয়েছে, 10⁸ ছাড়ছে, এখানে 3 ছিল 9 হয়ে গেছে। তার মানে আমি ঘন জায়গা থেকে, ভিড় জায়গা থেকে কোনো যেখানে ফাঁকা জায়গায় পৌঁছেছি, তো ফাঁকা জায়গা মানে লঘু মাধ্যম, ঠিক? সো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো ঢুকছে, স্পিড বেড়ে গেছে, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকেছে, তো স্পিড কি হয়ে গেছে? কমে গেছে। তো এইভাবে প্রতিসরাঙ্ক বের করতে হয়। তো এর প্রতিসরাঙ্ক 0.5 কোনো, এর প্রতিসরাঙ্ক 0.5 আর এর প্রতিসরাঙ্ক এটা। তো এইভাবে প্রতিসরাঙ্ক বের করতে হয়। তুমি যে কোনো মাধ্যমে ওর গতিবেগ দেখবে, সেই গতিবেগ বেড়েছে না কমেছে দেখবে। যদি গতিবেগ বেড়ে যায় তাহলে লঘু মাধ্যমে নিশ্চয়ই এসেছে, ফাঁকা জায়গায় এসেছে লঘু মাধ্যমে, সেই জন্য গতিবেগ বেড়ে গেছে। তো এইটা ছিল এটা। আর যদি দেখবে ওই মাধ্যমে লাইটের স্পিড কমে গেছে, 3 থেকে কম হয়েছে, তাহলে নিশ্চয়ই ভিড় জায়গায় ঢুকে গেছে, ফাঁকা জায়গা থেকে ভিড় জায়গায় ঢুকেছে, তাহলে আলোর স্পিড কি হয়ে যাবে? আলোর গতিবেগ কমে যাবে। তো আলো ঘন মাধ্যমে ঢুকেছে, যার প্রতিসরাঙ্ক হচ্ছে 3। তো এই 3 গুণে কি হচ্ছে? 3 গুণ কমিয়ে দেবে আলোর গতিবেগ, ঠিক আছে? চল, বুঝতে পারলাম। তো প্রতিসরাঙ্ক আমরা বুঝতে পারলাম যে প্রতিসরাঙ্ক অনুপাত আলোর গতিবেগ বায়ু শূন্য জায়গায় আর আলোর গতিবেগ কোনো একটা মাধ্যমে। এবার আমরা দেখব যে আলোক রশ্মি কেমন ভাবে, কত কোণে, কিভাবে করে কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে বা অন্য মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? সো এখানে আমি একটা ছবি এঁকেছি। সো নামকরণগুলো আমাকে ঠিক করে জেনে নিতে হবে। এইটা হচ্ছে মাধ্যমের বিভেদ তল, এই যে এটা কোনো অন্য মাধ্যম, এটা কোনো অন্য মাধ্যম, আর উপরেরটা অন্য কোনো মাধ্যম, এটা অন্য মাধ্যম আর এটা অন্য মাধ্যম, দুটো আলাদা আলাদা মাধ্যম, তাদের বিভেদ তলে আলো এসে পড়েছে। এবার ঘনত্বের পার্থক্যের জন্য কি হচ্ছে? আলোর গতিবেগ পরিবর্তন হচ্ছে এবং তাদের অভিমুখও পরিবর্তন হচ্ছে। তো অভিমুখ কি হয়েছে? আমি একটা এক্সাম্পল কেস নিয়েছি। ধরে নাও এইদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু এ চলে গেছে এতে। ধরে নাও এই পয়েন্টটাকে আমি ও পয়েন্ট নিচ্ছি, এটাকে এ নিচ্ছি, এটাকে বি নিচ্ছি, আর এটাকে কোনো পি নিচ্ছি, ঠিক? তো পি ও যাওয়ার কথা ছিল ও এর দিকে, পি ও যাওয়ার কথা ছিল ও এর দিকে, আর এটাকে আমি এন লিখছি। ও এন হচ্ছে তল, এই তলকে আমি এম ড্যাশ নিচ্ছি। তল হচ্ছে বিভেদ তল হচ্ছে এম ড্যাশ হচ্ছে বিভেদ তল। সেই বিভেদ তলের ওপরে পি ও যেটা হবে, পি ও হবে আপতিত রশ্মি, পি ও আপতিত রশ্মি। এ যাওয়ার কথা ছিল ও এর দিকে, কিন্তু যাচ্ছে, অভিমুখ পরিবর্তন করে যাচ্ছে ও বির দিকে। সো ও বি যেটা হবে সেটা হবে প্রতিসৃত রশ্মি, প্রতিসরণ হয়ে যে রশ্মি যাচ্ছে সেটাকে আমরা বলবো প্রতিসৃত রশ্মি, বলবো। সো আপতন রশ্মি, প্রতিসৃত রশ্মি, ও এন যেটা হবে সেটাকে আমরা লম্ব বলবো। ও এন হচ্ছে লম্ব। কোন জায়গার লম্ব? এম ড্যাশের উপরের লম্ব, বিভেদ তলের লম্ব। ও এন হচ্ছে বিভেদ তলের লম্ব। এবার আমরা কোণগুলো একটু দেখে নিই। এটাকে বলা হয় আপতন কোণ। তো আপতন কোণ হয়ে যাবে কোণ পি ও এন, সেটাকে আমরা আই লিখব, আর সেটা হবে আপতন কোণ, ঠিক? তারপরে এই যে মানে কি হচ্ছে, লম্ব থেকে আপতন রশ্মির যে কোণ হবে, লম্ব আর আপতন রশ্মির মধ্যবর্তী কোণ কি হবে? আপতন কোণ।
আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ। তাহলে স্যার লম্ব আর প্রতিসৃত রশ্মির যে কোণ হবে প্রতিসরণ কোণ হবে। তাহলে এখানে আমি এন ড্যাশ লিখছি। সো এন ড্যাশ ও বি যেটা হবে সেটা আর হয়ে যাবে, এটা আর হবে, আর সেটা হয়ে যাবে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ, তো প্রতিসরণ কোণ কি হবে? প্রতিসরণ কোণ লম্ব আর প্রতিসৃত রশ্মির মধ্যে যে কোণ হবে সেটাকে আমরা কি বলবো? প্রতিসরণ কোণ বলবো। সো প্রথম নিয়ম যেটা বলছে, প্রথম নিয়ম, সেই প্রথম নিয়ম বলছে যে আপতিত রশ্মি পিও প্রতিসৃত রশ্মি ও বি এবং লম্ব ও এন বা ও এন কে এন ও লিখতে পারো, যেহেতু এন ড্যাশ লিখেছি এন ড্যাশও লিখতে পারো, ঠিক। ও এন মানে লম্ব, প্রতিসৃত রশ্মি এবং আপতিত রশ্মি তিনটে একতলীয় হয়, একটা তলে পড়ে। মানে আমি এই যে বোর্ডে এঁকেছি একটা তলে, বোর্ডের তলেই পড়েছে, কিন্তু এরা কিন্তু আঁকা বাঁকা হবে না। মানে কেমন? এই যে তিনটে আছে, এই তিনটে এমন করে পড়ছে, এখানে পড়ছে, এটা ধরে নাও মাঝেরটা লম্ব, ঠিক এইভাবে পড়েছে। তো এরা এদিক থেকে দেখলে একটা লাইনে তিনটেকে দেখতে পাবো, একটা লাইনে, কেউ এই মাঝেরটা এরকম আসবে না, বেঁকে আসবে না, ঠিক আছে। তিনটেই কি হবে? একটা লাইনে হবে, তিনটেই একটা লাইনে, মানে একটা তলে আছে তিনটে, ঠিক আছে। তুমি একটাই লাইন দেখতে পাবে, কিন্তু একটা যদি বেঁকে যায়, এরকম মাঝেরটা যদি বেঁকে যায়, তাহলে দেখবে এরা একতলীয় হবে না, ঠিক। তো এটাই বলছে যে আমার এই তিনটে ও বি আর এন ড্যাশ এটা এক তলে পড়তে হবে। প্রথম যে নিয়ম আছে প্রতিসরণের প্রথম নিয়ম, প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি এবং লম্ব প্রক্ষেপ বিন্দুতে, আপতন বিন্দুতে, লম্ব কোথাকার? আপতন বিন্দু, যেখানে আপতন হয়েছে তারা একই তলে অবস্থিত হয়, একতলীয় হয়। সো প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি এবং লম্ব একই সমতলে থাকে, প্রথম যে নিয়ম হবে সেটা। দ্বিতীয় নিয়ম কি বলছে? দ্বিতীয় নিয়মের জন্য একটা প্রতিসরাঙ্কের সম্পর্কে একটু জানতে হবে। প্রতিসরাঙ্ক আমি বলেছি, ধরে নাও উপরের মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1 μ1 আর এটার হচ্ছে μ2, μ1 থেকে μ2, তাহলে আমাকে বলা হয়েছে দ্বিতীয় যে সূত্র সেটা এটা বলা হয়েছে μ1 ইন্টু সাইন আই ইকুয়ালস টু μ2 ইন্টু সাইন আর। এবার তোমাদের বইতে এটাকে 1 নেওয়া হয়েছে আর এটাকে বায়ু নিয়েছে আর এটাকে মিউ নিয়েছে, মানে 1 ইন্টু সাইন আই ইকুয়ালস টু মিউ সাইন আর। তো এই সাইনকে আমি ভাগ করে দিচ্ছি, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ। তো একে বলা হয় স্নেলের সূত্র, একে বলা হয় স্নেলের সূত্র। তো সাইন এটা একটা অপেক্ষক, তোমরা টেনে হয়তো পড়েছো সাইন 0 0 হয়, সাইন 30 হাফ হয়, সাইন 45 1/√2 হয়, ঠিক আছে। এটা একটা অপেক্ষক, যেটা কোণের অপেক্ষক। তো স্নেলসের সূত্র কি? এটা কি বলছে যে এখানের আই ইন্টু এখানের প্রতিসরাঙ্ক, মানে μ1 ইন্টু সাইন আই আমি যদি বের করি, μ1 ইন্টু সাইন আই যদি বের করি, আর এখানে μ2 ইন্টু সাইন আর যদি বের করি, এটা আর এটা সমান হবে। এবার তোমাদের বইতে পার্টিকুলার একটা পয়েন্ট দিয়েছে, এটাকে 1 নিয়ে নিয়েছে আর এটাকে প্রতিসরাঙ্ক মিউ নিয়েছে, মানে বায়ু ওপরেরটা আর এটা কোনো অন্য মাধ্যম। তো 1 ইন্টু μ1 1 হয়ে যাবে। সো 1 ইন্টু সাইন আই ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন আর, ঠিক আছে। এইভাবে করে লিখবে, এইভাবে লেখার পর এটাতে আসবে, ডাইরেক্ট এটা লিখবে না, গুলিয়ে ফেলবে, ঠিক আছে। তো এটা লিখলে ভুল হবে না। সো μ1 কে 1 নিয়ে নিয়েছে, এটাকে μ2 কে মিউ নিয়ে নিয়েছে। তো স্নেলের সূত্র আমার কি হয়ে যাবে? আপতন রশ্মির সাইন, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়? ধ্রুবক হয়। আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হবে? ধ্রুবক থাকবে। তো এটা ছিল দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তোমাদের বইতে আছে, তোমরা কি করবে? মনে রেখে দেবে ওটা। আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক থাকে, আর সেই ধ্রুবককে আমরা কি বলি? মিউ প্রতিসরাঙ্ক বলি, ঠিক আছে। আবার কোন কোন বইতে এভাবেও লেখা আছে, এইটাকেই
এরকম ওয়ান না নিয়েও লেখা আছে। মানে এমন, এখান থেকে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ টু বাই মিউ ওয়ান, এটাও কোনো বইতে লেখা আছে। দুটো একই জিনিস। মিউ ওয়ানকে যদি আমি ওয়ান করে দিই, মিউ টু কে যদি মিউ করে দিই, এটাকে মিউ বলা হয়, মিউ, ঠিক, মিউ বলা হয়। তো ওপরেরটাকে আমি যদি মিউ করে নিই, নিচেরটাকে ওয়ান করে নিই, তার মানে এখান থেকে আমি কিন্তু এটা পাবো, এখান থেকে এখানে পাবো। তার একটা কেস হবে যদি মিউ ওয়ান বাতাস হয় আর দ্বিতীয়টার প্রতিসরাঙ্ক মিউ হয়, তাহলে এটা দাঁড়াবে, না হলে কিন্তু এটা দাঁড়াবে। একে লেখা যায় মিউ টু ওয়ান হিসেবে, মিউ টু ওয়ান, মানে মিউ টু ওয়ান এভাবে লেখা যায়, মিউ টু ওয়ান লেখা যায়। তো এই মিউ টু ওয়ানের নাম কি, এই ওপরে লিখছি, তোমরা খাতাতে লেখার সময় লিখে নেবে নিচে। সো মিউ টু ওয়ান মানে আমি পেলাম সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ টু ওয়ান, মিউ টু বাই মিউ ওয়ান। মানে কখনো যদি মিউ এ বি থাকে তাহলে হয়ে যাবে মিউ এ বাই মিউ বি। সো মিউ টু ওয়ান, মিউ টু বাই মিউ ওয়ান কে মিউ টু ওয়ান লিখেছি, মিউ টু বাই মিউ ওয়ান কে মিউ টু ওয়ান লিখেছি। একে বলা হয় দুই, মাধ্যম দুইয়ের প্রতিসরাঙ্ক, মাধ্যম দুইয়ের প্রতিসরাঙ্ক মাধ্যম ওয়ানের সাপেক্ষে, মাধ্যম ওয়ানের সাপেক্ষে, মানে একের সাপেক্ষে, এর সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওয়ানের সাপেক্ষে মিউ ওয়ানের সাপেক্ষে, মানে মাধ্যম ওয়ান, ওপরে যেই মাধ্যমটা আছে মাধ্যম ওয়ান, সেই মাধ্যম ওয়ানের সাপেক্ষে মাধ্যম যে টু, দ্বিতীয় মাধ্যম যেটাতে ঢুকছে তার প্রতিসরাঙ্ক, তার প্রতিসরাঙ্ক। মানে তুমি জেনে নাও, এটা আমি ক্লিয়ার করছি এবার, তুমি জেনে নাও কখনো যদি এমন থাকে এখান থেকে কোনো কোণ এ আছে আর প্রতিসৃত হয়ে কোনো কোণ বি হয়ে গেছে, বা থিটা আলফা হয়ে গেছে, থিটা আর আলফা হয়ে গেছে, এটা যদি কোনো মিউ ওয়ান হয়, এটা যদি মিউ টু হয়, মিউ ওয়ান সাইন থিটা ইকুয়ালস টু মিউ টু সাইন আলফা, ঠিক আছে? কনফিউজ হবে না, যা কিছু অ্যাঙ্গেল দেওয়া থাকুক না কেন। এবার বইতে একটা পার্টিকুলার নিয়েছে যে এটা আই আর এটা আর হয়, এটা আপতন কোণ আর এটা প্রতিসৃত কোণ আর লেখা হয়, আর এটাকে আই লেখা হয়। বাট লেখা স্টাইলটা তোমাকে জানতে হবে। যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক তার সঙ্গে তারই সাইন থিটা গুণ হবে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এর সাইন থিটা গুণ হবে, দিয়ে দুটো কিন্তু সমান হবে। সেটাকে এদিক ওদিক করলে আমার আসছিল এটা, সেটাকে এদিক ওদিক করলে আমার এটা আসছিল। তো বোঝা গেল? তো এটাও স্নেলের সূত্র। তাহলে স্যার কোথাও যদি মিউ ওয়ান টু লেখা থাকে তাহলে আমি কি লিখবো? কোথাও মিউ ওয়ান টু যদি লেখা থাকে তো দুইটাকে ভুলে যাও। কার প্রতিসরাঙ্ক? একের প্রতিসরাঙ্ক, মাধ্যম ওয়ানের প্রতিসরাঙ্ক দুইয়ের সাপেক্ষে, পরেরটার সাপেক্ষে, এটা সাপেক্ষে আর এর প্রতিসরাঙ্ক, প্রথমে যেটা হবে তার প্রতিসরাঙ্ক, মাধ্যম ওয়ানের প্রতিসরাঙ্ক দুইয়ের সাপেক্ষে, ঠিক আছে? তো এটা হচ্ছে। এবার কাহিনী এ বিতে চলে আসছি। এ বিতে এলেই কি, এ বিতে কি বোঝানোর চেষ্টা করছি যে কখনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলো প্রতিসৃত হয় তাহলে কি হবে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আলো যখন আসবে তখন এটা তো তোমরা জানো যে স্যার ঘন মাধ্যম যদি হয়, এটাকে যদি মিউ ওয়ান লিখি এর প্রতিসরাঙ্ক, এর প্রতিসরাঙ্ক যদি মিউ টু লিখি, তো ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, গ্রেটার দেন ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক লঘুর থেকে বেশি হয়। তাহলে উপরটা কি হচ্ছে? ভিড় জায়গা। তো ভিড় জায়গা থেকে আমি কি করছি? কম ভিড় জায়গায়, ফাঁকা জায়গায় পৌঁছচ্ছি। তো এখানে আমি গতিবেগ যদি v1 হয় আর এখানে যদি গতিবেগ v2 হয়, তাহলে আমার ফাঁকা জায়গা মানে লঘু মাধ্যমে গতিবেগটা কিন্তু বেশি হবে স্যার, তাহলে বেশি হবে, ঠিক? তার মানে প্রতিসরাঙ্ক আর বেগ, মাধ্যমের প্রতিসরাঙ্ক আর বেগ ব্যস্তানুপাতিক, মাধ্যমের প্রতিসরাঙ্ক আর বেগ
ব্যস্তানুপাতিক হবে। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হবে সেই মাধ্যমে আলোর গতিবেগ কম হবে। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হবে সেই মাধ্যমে আলোর গতিবেগ কিন্তু বেশি হবে। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হবে সেই মাধ্যমে আলোর গতিবেগ কম হবে। এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এখানে যখন আসবে স্পিড বেড়ে যাবে। এবার তুমি ভেবে দেখো, স্পিড বেড়ে গেছে, তোমার শক্তি বেড়ে গেছে। তো শক্তি বেড়ে গেলে আমরা দূরে সরে চলে যাই। শক্তি বেড়ে গেছে, শক্তি যখন বেড়ে যাচ্ছে তখন আমি এই লম্ব থেকে কি হয়ে যাচ্ছে, দূরে, আরো দূরে, বাইক নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। অনেক শক্তি পেয়েছি তো দূরে চলে যাচ্ছি, অনেক শক্তি পেয়েছি তো দূরে চলে যাচ্ছি, ঠিক আছে। তো লঘু মাধ্যমে যখন আসবে, লঘু মাধ্যমে গতিবেগ বেড়ে যাবে। গতিবেগ বেড়ে যাওয়া মানে, তুমি মনে রাখার জন্য বলছি, গতিবেগ বেড়ে গেছে মানে আমি বাইক বা স্কুটি নিয়ে অনেক দূরে চলে গেছি, তাহলে লম্ব থেকে দূরে যাবে। তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হবে, গতিবেগ বেড়ে যাবে। গতিবেগ বেড়ে গেলে শক্তি বেড়ে যাবে, সেই শক্তির দরুন আমি কি করবো, দূরে সরে যাব। তো এখানে আলো প্রতিসরণ যে রশ্মি, প্রতিসৃত রশ্মি যেটা আছে সেটা কি হবে, দূরে সরে যাবে। প্রতিসরণ রশ্মি দূরে সরে যাবে। তো এ কি হয়েছে, যাওয়ার কথা ছিল এইখানে, এই ডটেড লাইনে, এ চলে গেছে দূরে, আর একটু দূরে। তো লম্ব থেকে দূরে সরে যায়, ঠিক। এরপরে লঘু মাধ্যম, এটা যদি আমি μ1, এটা যদি μ2 নিই, লঘু মাধ্যম মানে μ1 μ2 থেকে কম। মানে আমি ফাঁকা জায়গা থেকে আমি ভিড় জায়গায় ঢুকে গেছি। তো ভিড় জায়গায় ঢুকেছি মানে কি হচ্ছে, আমার বাইকের স্পিড এবার কমে গেছে। বাইকের স্পিড কমে গেছে মানে আমি বেশি দূরে যেতে পারবো না, তাহলে আমার কি হবে, কাছে চলে আসবো, ঠিক আছে। মনে রাখার জন্য বলছি, এই যে বাইকের স্পিড কমে গেছে, বেড়ে গেছে, এগুলো মনে রাখার জন্য বলছি। বাইকের স্পিড বেড়ে গেলে দূরে চলে যাব, বাইকের স্পিড কমে গেলে আমি কাছের দিকে চলে আসবো। তো কাছের দিকে মানে ঘন মাধ্যমে বাইকের স্পিড কমে যাবে, কাছের দিকে চলে আসবো, ঠিক। তো এখানে যদি গতিবেগ v1 হয়, এখানে যদি গতিবেগ v2 হয়, ঘন মাধ্যমে v2 কম হয়ে যাবে আর v1 বেশি হয়ে যাবে। তার মানে আগে গতিবেগ বেশি ছিল, পরে কম হয়ে গেছে। তো এই দুটো মিলে সারমর্ম যেটা এসছে সেটা হচ্ছে এটা, যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হবে সেখানে স্পিড কম হবে, ঠিক। তার মানে লঘু মাধ্যমে আলোর স্পিড বেশি হবে, তার সাপেক্ষে কোনো ঘন মাধ্যমে আলোর স্পিড কিন্তু কম হবে, কারণ ভিড় জায়গা সেখানে, ঠিক। তো এইটা থেকে তোমাকে এটা বুঝতে হবে। তো আই আর আর এর যদি আমি কম্পেয়ার করি, এখানে আর যে প্রতিসৃত কোণ আছে সেটা আর আই এর থেকে বেশি হবে, আর এখানে কি হবে, আইটাই বেশি হবে। আপতন কোণ যেটা, সেটা আর এর থেকে বেশি হবে। এই দুটো জিনিস আমরা লক্ষ্য করতে পারছি। আরো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, যে আমার চ্যুতি ঘটেছে। আমার যাওয়ার কথা ছিল এই লাইনে, যেটা আমি বলছি, ধরে নাও ও এ, যাওয়ার কথা ছিল ও এ লাইনে, বাট আমি চলে যাচ্ছি ও পি লাইনে। তাহলে কতটা বিচ্যুতি ঘটেছে, কি করে বুঝবো, দেখো কি করে বুঝবো কতটা বিচ্যুতি ঘটেছে। তো বিচ্যুতি যেটা ঘটেছে, চ্যুতিকোণ, সেই চ্যুতিকোণ হচ্ছে এটা হচ্ছে চ্যুতিকোণ। এখান থেকে এখানে এটা হচ্ছে চ্যুতিকোণ। কোন জায়গা থেকে আমার যাওয়ার কথা ছিল ও এ তে, আমি পৌঁছে গেছি, আমি যাচ্ছি ও পি তে, তাহলে আমি কতটা ঘুরে গেছি এদিক থেকে। তো কিভাবে বের করব, আমি টোটাল আর এ যাচ্ছি এখান থেকে, আর এইটুকু চাই, তাহলে আমার এই কোণটা হলে হয়ে যাবে। এই কোণটা কত, দেখো বিপরীত কোণ হচ্ছে এইটা আর এইটা, তাহলে এই কোণটা কত হবে, আই, ঠিক আছে। এই কোণটা আই হবে, এই যাওয়ার কথা ছিল এদিকে আই, আর এটাকে চ্যুতিকোণটাকে আমরা ডেল্টা লিখতে পারি। তো তুমি দেখো আই প্লাস ডেল্টা, সেটাই এই পুরো আর। যারা বুঝতে পারছে না, আবার আমি ড্র করছি। এখান থেকে এ যাওয়ার কথা ছিল এই দিকে, বাট এ চলে গেছে এই দিকে, ঠিক। সো এটা তো আই, তাহলে এ যাওয়ার কথা ছিল এদিকে, তার মানে এটা তো আই হবে, এইটুকুটা বিপরীত কোণ। এটা যদি আই হয়, এটা আই হবে, থিটা হলে এটা থিটা হবে, এভাবে। কিন্তু আমি জানি এটা আর, তাহলে এইটা কত হবে, এই যে ডবল আমি দিচ্ছি, এটা কত হবে, এটাকে ডেল্টা নিচ্ছি। সো আই প্লাস ডেল্টা ইকুয়ালস টু আর। সো চ্যুতিকোণ যেটা হবে সেটা হবে আর মাইনাস আই, চ্যুতিকোণ যেটা হবে সেটা হবে আর মাইনাস আই, ঠিক। আর মাইনাস আই চ্যুতিকোণ হয়ে যাবে। সেম এখানে আমি যদি দেখি, চ্যুতিকোণ মানে এই দিকে চলে আসছে, এইটা ডট, মানে যাওয়ার কথা ছিল এই দিকে ওপিতে, ও এতে, বাট ওপিতে ঝুঁকে গেছে, ঠিক। ওপিতে ঝুঁকে গেছে, ঠিক। বাট আমি জানি এই পুরো কোণটা যেটা সিঙ্গেল বানিয়েছি, এই পুরো কোণটাই তো আর,
পুরো কোণটাই তো আই, এই এটা এই পুরো কোণটা আই, তাহলে ডেল্টা প্লাস আর ইকুয়ালস টু আই। ডেল্টা প্লাস আর, এটা ডেল্টা আর এটা আর, এই দুটো মিলে আই বানাচ্ছে, আর প্লাস ডেল্টা ইকুয়ালস টু আই। ঠিক, সো ডেল্টা ইকুয়ালস টু আর মাইনাস আই। তার মানে একই ফর্মুলা, শুধু একটাতে আর মাইনাস আই, একটাতে আই মাইনাস আর। তো তোমাকে বুঝতে হবে যে কোনটাতে কি হচ্ছে। যখন আর বেশি হবে তখন আর মাইনাস আই করে নেবে, আর যখন এটাতে আই মাইনাস আর হবে, আই মাইনাস আর। যখন আই বেশি হবে তখন কি হবে, যখন আই বেশি হবে আই মাইনাস আর করে নেবে। তো চ্যুতিকোণ যেটা হবে সেটা ডেল্টা ইকুয়ালস টু, আমি আর মাইনাস আই লিখতে পারি, আই মাইনাস আর লিখতে পারি। এটাতে আর বেশি হবে আই এর থেকে, আর এটাতে আই বেশি হবে আর এর থেকে। আর কখন বেশি হয়, যখন ঘন থেকে লঘুতে যাবে। তো ঘন থেকে লঘুতে গেলে চ্যুতি এটা হবে, আর লঘু থেকে ঘনতে গেলে, লঘু থেকে যদি ঘনতে যাওয়া হয় তাহলে চ্যুতিকোণ এইটা হবে। তো এইভাবে করে তোমরা সহজে কিন্তু বের করে নিতে পারবে। ঠিক আছে, তো এটা তো আপাতত প্রতিসরণের কাঁচদণ্ডের বা এই পার্টগুলো হয়ে গেছে। এরপরে তোমাদের কি আছে, এরপরে আছে তোমাদের প্রিজম আছে, সেই প্রিজম আমরা করব। এইটাকে তোমরা তার আগে কিন্তু ভালো করে পড়ে নাও, নোটস বানিয়ে নাও, এবং নেক্সট আমরা এরপরে আরও ভালো কনসেপ্ট নিয়ে আরও পরপর যেগুলো আছে ইন্টারেস্টিং ওয়েতে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।